রাতের বেলা বন্ধুদের আড্ডা থেকে নেশা করে সাইকেল নিয়ে টলতে টলতে বাড়ির দিকে ফিরছে রামু। আশপাশটা ঘন অন্ধকারে ছেয়ে রয়েছে নিঝুম পরিবেশ। পথে একটা মানুষজনও দেখা যাচ্ছে না, যদিও গ্রামের দিকের এটাই নিয়ম। সারাদিন গায়ে গতরে খেটে সন্ধ্যা হতে না হতেই ঘরে ঢুকে যাও। এদিকে পথে একটু আলো নেই যে তাতে কিছু দেখা যাবে। আশেপাশে সব গ্রামে ইলেকট্রিক লাইন চলে এসেছে, শুধু এই পাঁচপোতা গ্রামেই এখনো আসেনি। এদিকে আকাশটাও কেমন গুম মেরে রয়েছে, যার জন্য এই গ্রীষ্মের রাতে ভ্যাপসা গরমটা আরও বেড়েছে। যথারীতি রামু নিজের ছন্দে গান গাইতে গাইতে এগিয়ে চলেছে। বাতাসে বাতাসে নিশিরাত। আশেপাশে দু একটা গাছ থাকলেও তাতে পাতাটি অবধি নড়ছে না। হঠাৎ রামু শুনতে পেল ওর গাওয়া গানের সাথে একটা মেয়ে গলা মিলিয়ে গান গাইছে। রামু অবাক হয়ে গান থামিয়ে বলল, বাহ, গলাটা তো দেখি বেশ ভালো, কিন্তু রাতে ওই অন্ধকার ফাঁকা পথে গান গাইছে কে? গলাটা তো মেয়ের। কে গান গাইছো মামনি? একটু সামনে এসো, তোমার চাঁদবানা মুখটা একটু দেখি। কথাটা বলেই রামু সাইকেল থামিয়ে পিছন ফিরে তাকালো, আর সাথে সাথেই মেয়ের গলার আওয়াজটাও থেমে গেল। রামু দেখল কোথায় মেয়ে। যতদূর দেখা যায় রাস্তা পুরো ফাঁকা, মেয়ে তো দূর, কোনো প্রাণীরও অস্তিত্ব নেই। এই কেলো করেছে, দেখছি কেউই নেই। তাহলে গান কে গাইছিল? একটু আগেই তো আমার সাথে গলা মেলালো। তবে কি ভূতের পাল্লায় বললাম নাকি রে বাবা? ভূতের পাল্লায়? কথাটা বলেই নিজের মনেই হেসে উঠল রামু, আর তারপর হাসতে হাসতে সামনে ফিরে আবার সাইকেল চালাতে চালাতে বলল, গান গাইছে। না না, ভুল হচ্ছে, ভূত নয়, মহিলা, মানে পেতনি। পেতনি আমার সাথে গান গাইছে। কি হলো, থেমে গেলে যে? গানটার গাইবে না বুঝি? আমার গলা কি এতটাই খারাপ? রামুর হাসিটা থেমে গেল পিছন থেকে আসা একটা মেয়েলি কণ্ঠের আওয়াজে। এইবার রামুর গায়ে কাঁটা দিয়ে উঠল। মেয়েটার গানটা সুন্দর হলেও গলার আওয়াজটা পাহাড়ের মতো ভারী ও গম্ভীর। এই রকম বরফ শীতল গলার আওয়াজ কোনো জীবিত মানুষের কি হতে পারে? রামু ধীরে ধীরে পিছন ফিরে তাকালো, আর সাথে সাথে একটা ঠান্ডা বাতাস এসে ওকে ছুঁয়ে গেল। রামু দেখল না, এইবারেও কাউকে দেখা যাচ্ছে না। কিন্তু তাহলে কথাটা বলল কে?
তবে কি এই রাত দুপুরে ওর সাথে কেউ মজা করছে? এই কে রে? কে তুমি? হ্যাঁ, আড়াল থেকে কথা বলছো? সামনে এসো, সামনে এসে কথা বলো, না গান গাও। সামনে এসো, সামনে। রামুর কথার কোনো জবাব এলো না দেখে রামু আবার জিজ্ঞেস করলো, কি হলো? কথা কানে যাচ্ছে না? উত্তর দিচ্ছ না কেন? সামনে এসো, সামনে। সামনে এসো। এইবারও কোনো উত্তর আসলো না। হঠাৎ রামুর সাইকেলটা কিছুতে ধাক্কা খেলো, আর সেই সাথে ভেসে এলো একটা বিড়ালের ডাক। সেই ডাক শুনে চমকে রামু সামনে তাকাতেই দেখল ওর সাইকেলের চাকা একটা কালো বিড়ালের গলার উপর দিয়ে উঠে গিয়েছে, আর বিড়ালটা সে কারণেই ডেকে উঠেছে। বিড়ালটার মুখ দিয়ে টাটকা লাল রক্ত বেরিয়ে লেগে রয়েছে মাটিতে। রামু সাইকেলটা থামিয়ে সেটা থেকে নেমে দেখতে গেল বিড়ালটা বেঁচে আছে কিনা। এটা আবার কি? হ্যাঁ, বিড়াল? বিড়াল আবার করতে গেল? বেঁচে আছে নাকি? আর তারপর তার সাথেই ঘটে গেল এক অবিশ্বাস্য কাণ্ড। বিড়ালটা এতক্ষণ নড়ছিল না। তারপর রামু হাত দিতেই বিড়ালটার চোখ দুটো গুলির মতো জল জল করে উঠল। বিড়ালটা তিরিং করে লাফিয়ে উঠে ঝাঁপিয়ে পড়ল রামুর মুখের উপরে। তারপর আরও একবার ডেকে উঠে নখের আঁচড় দিয়ে চিরে দিতে লাগলো রামুর মুখ। রামু যন্ত্রণায় চিৎকার করে বলে উঠল, শালা হারামজাদা, তোকে আমি বাঁচাচ্ছি, শালা আমাকেই মারছিস? শালা মেজাজটাই বিগড়ে দিল। কথাটা বলেই রামু বিড়ালটাকে ধরে ছুঁড়ে ফেলল মাটির উপরে। রামুর মুখটা নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয়ে গেল। ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। হঠাৎ পিছন থেকে একটা মেয়েলি কণ্ঠের ভয়াবহ হাসির শব্দ ভেসে এলো। সেই হাসির শব্দে নিস্তব্ধ নিঝুম জঙ্গলও ভয়েতে কেঁপে উঠল। রামুর গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। রামু উঠে দাঁড়িয়ে পিছন ফিরতেই যা দেখল তাতে ভয়েতে ওর বুকটা ধড়াস করে কেঁপে উঠল। রামু দেখল অন্ধকারের মধ্যে থেকে কাজলের মতো কালো শাড়ি পরা একটা যুবতী মেয়ে ওর দিকেই এগিয়ে আসছে। মেয়েটার মুখটা বড় বড় কালো চুলে ঢাকা, আর হাত দুটো যেন স্বাভাবিকের তুলনায় একটু বেশি বড়। আর সেই হাতে রয়েছে ভয়ঙ্কর রকমের বিশাল আকারের নখ। সেই নখের মাথায় লেগে রয়েছে মাংসের টুকরো, আর তা থেকে টপ টপ করে রক্ত চুইয়ে পড়ছে মাটিতে। মেয়েটা যত রামুর দিকে এগিয়ে আসতে লাগলো, আশপাশটা জুড়ে একটা বাজে আষ্টে গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো। ধীরে ধীরে সেই গন্ধে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠতে লাগলো। তুমি কি চাও? কিছুক্ষণ আগে তো তুই আমাকে সামনে আসতে বলেছিলিস, আর এখন এখন বলছিস আমি কে? আচ্ছা, মরার আগে এটাই কি তোর শেষ ইচ্ছা? বল বল বল, মরার আগে কি তোর এটা শেষ ইচ্ছা? নিজের মৃত্যুর কথাটা শোনার সাথে সাথেই রামুর বুকটা কেঁপে উঠল। কে মারবে আমায়? তুমি? কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? হ্যাঁ,
সেটা মরার পরেই জানতে পারবি। এটা কি আমায় সত্যি সত্যি মারবে নাকি? না না, এতকার না কোথাকার একটা তুচ্ছ মেয়ে আমাকে মারবে? রামকে শালা, তার আগে আমি ওকে শেষ করে দেবো। হ্যাঁ। এই কথা ভেবে রামু হাসতে হাসতে এগিয়ে গেল মেয়েটার দিকে। তারপর মেয়েটার গলা টিপে ধরতে গিয়ে ভয়েতে থমকে গেল। রামুর হাতটা মেয়েটার গলা স্পর্শ না করে বরং শরীর ভেদ করে বেরিয়ে গেল। আর তা দেখে মেয়েটা আবার হেসে উঠল। কি এটা কি? তার মানে সত্যি না? আর দেরি না করে রামু পিছন ফিরে সাইকেলে চেপে পালাতে গিয়ে বুঝল ওর সাইকেলের চেনটা পড়ে গিয়েছে। আমার হাত থেকে কোথায় পালিয়ে যাবি? তোর কোনো নিস্তার নেই, তোকে আজ মরতেই হবে। আমি মারবো তোকে, আমি মারবো তোকে। কথাগুলো শোনার সাথে সাথেই ভয়েতে রামুর হৃদস্পন্দন বেড়ে গেল। রামু সাইকেল থেকে নেমে ছুটে পালাতে গেল, কিন্তু পারল না। তার আগেই ওর কাঁধে এসে ঠেকল একটা হাত, যেই হাতের স্পর্শ মর্গে পড়ে থাকা প্রাণহীন লাশের মতো শীতল। রামু ধীরে ধীরে পিছন ফিরে তাকালো, দেখল সেই মেয়েটি ওর সামনেই দাঁড়িয়ে রয়েছে। না, আমাকে মেরো না, না না, আমায় দয়া করো, আমায় মেরো না, না না না। ঠিক এমন সময় আকাশের বুক চিরে বিদ্যুতের ঝলক খেলে গেল। বিদ্যুতের সেই সামান্য আলোর ঝলকে রামু দেখল ওর সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার চুলে ঢাকা মুখের মধ্যে চোখ দুটো আগুনের মতো জল জল করে উঠল। রামু তাই দেখে ভয়েতে শিউরে উঠল। তারপর আরও কিছু বলতে যাচ্ছিল, তার আগেই দুটো বড় নখ এসে ঢুকে গেল রামুর দুই চোখের মধ্যে। রামু চিৎকার করে আর্তনাদ করে উঠল। সেই সাথে মেয়েটাও ভয়ানকভাবে হেসে উঠল। রামুর কাতর আর্তনাদ চাপা পড়ে গেল মেয়েটার হাসির মধ্যে। রাতের গভীর নিস্তব্ধতা, পাঁচপোতা গ্রামের অন্ধকারে ঢাকা সরু রাস্তা, একটা পুরনো তেঁতুল গাছ। লোক কথায় শোনা যায় সেই গাছের তলায় কিছু একটা আছে, কিছু যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় তার উপস্থিতি। কেউ বলে আত্মা ফিরে আসে প্রতিশোধ নিতে, কেউ আবার বিশ্বাস করে এই গাছ নিজেই ভয়ঙ্কর এক অভিশাপ। আমাদের আজকের গল্প সৌমেন সিংহ রায়ের কলমে তেঁতুল তলার ভয়, একটা ভয় যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে রক্তের মতো নাভিশ্বাসের গভীরে। তাহলে চলুন, হারিয়ে যায় অন্ধকারে, কিন্তু সাবধান, হয়তো আপনি একা নন। রাত 9টা বাজে। রান্নাঘরে রান্না করছিল সুজয়ের মা, আর সুজয় ঘরে হ্যারিকেনের আলোতে বসে ভাবছিল গতকাল সন্ধ্যার কথা। গতকাল সন্ধ্যাতেও সুজয় আর ওর মা কলকাতাতে ছিল। কদিন আগে সুজয় বলেছিল সপ্তাহখানেক ছুটি আছে অফিসের, তাই কোথাও থেকে ঘুরে আসবে। আর সেই কথা শুনে কাল ওর বন্ধু পরিমল বলেছিল এই পাঁচপোতা গ্রামে ওদের একটা বাড়ি পড়ে আছে, আর সেখানে গিয়ে থাকতে।
সেই জন্য সুজয় আর ওর মা এখানে চলে আসে। পরিমলের এই বাড়িটা বেশ ভালো, নির্জন গাছপালার মধ্যে, আবার গ্রামটাও বেশ সুন্দর। কিন্তু এখানে আসার পর থেকেই আকাশটা কেমন যেন বিগড়ে আছে। যদিও বৃষ্টি হলেই ভালো, গরম যা পড়েছে। তবে এই গ্রামে সমস্যা বলতে একটাই, ইলেকট্রিসিটি নেই, তাই ফোনটাও ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না। এসব কথাই ভাবছিল সুজয়। হঠাৎ একটা আবছা চিৎকারের শব্দ ভেসে এলো। অবশ্য সুজয় সেটাতে কোনো রকম গা করল না। রান্নাঘর থেকে মায়ের ডাক ভেসে এলো, বাবু, এইবার খাওয়ার সময় হয়ে গিয়েছে, হাত মুখ ধুয়ে চলে আয় বাবা। এই তো আসছি মা। এই কথা বলে সুজয় ঘর থেকে বেরিয়ে উঠোনে নামলো। তারপর কলতলায় গিয়ে কলটা চাপতেই জল পড়ল। সুজয় জলটা হাতে নেওয়া মাত্রই চমকে গেল। কি হলো? জলটা এত আঠালো কেন? হাতটা পুরো চ্যাট চ্যাট করছে। এরপর আরও একবার চাপ দিয়ে জলটা মুখের কাছে এনে ভালো করে দেখতেই ওর শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। সুজয় দেখল কল থেকে বেরোনো তরলের রং ঘন লাল, আর তা থেকে একটা আঁশটে গন্ধ বেরোচ্ছে। তার বুঝতে বাকি রইল না এই লাল তরল আর অন্য কিছু নয়, বরং রক্ত। সুজয় এইবার মাটির দিকে তাকিয়ে দেখল মাটিতেও লেগে রয়েছে টাটকা লাল রক্ত। এরপর সুজয় দেখল ওর সামনের একটা ছোট ঝোপ হঠাৎ কেমন যেন নড়ে উঠল। সুজয় কৌতূহলের দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই ঝোপের দিকে। চারপাশ নিস্তব্ধ, কেবল একটা শব্দ সুজয়ের কানে বারবার করে বাজতে লাগলো, ওর হৃৎপিণ্ড শব্দ। ওর হৃৎপিণ্ডটা স্বাভাবিকের তুলনায় অনেক দ্রুত গতিতে কেঁপে চলেছে। তার কেবলই মনে হতে লাগলো কি আছে ওই ঝোপের পিছনে। সুজয়ের ভাবনার মাঝেই হঠাৎ ঝোপের মধ্যে থেকে ডেকে ওঠে একটা চার পেয়ে কালো প্রাণী। সেই প্রাণীটি ডাকতে ডাকতে সুজয়ের সামনে এসে দাঁড়ালো। সুজয় চমকে কেঁপে উঠল। ওর সামনে এসে দাঁড়ানো প্রাণীটি আর অন্য কেউ নয়, একটা কালো কুচকুচে বিড়াল। কিন্তু এ কি, বিড়ালটার চোখের মণি নেই, সে জায়গাটা পুরো ফাঁকা। আর তাই দেখে সুজয় ভয়েতে শিউরে উঠল। বিড়ালটা এসে মাটিতে লেগে থাকা লাল রক্ত চেটে চেটে খেতে লাগলো। এরপরে সুজয়ের মনে হলো সামনের জঙ্গলের মধ্যে থেকে কে যেন সুজয়ের নাম ধরে ডাকলো, সুজয়, সুজয়। গলার আওয়াজ শুনে মনে হলো কোনো মেয়েই হবে। সুজয়, সুজয়। সুজয় ধীরে ধীরে সামনে তাকালো, আর সাথে সাথে ভয়েতে কাঠ হয়ে গেল। দেখল জঙ্গলের মধ্যে একটা মোটা করে গাছের ডালে দড়ি দিয়ে ঝুলছে একটা মৃতদেহ। এই দৃশ্য দেখে ভয়েতে সুজয় পাথর হয়ে গেল। মুখ দিয়ে কোনো রকম শব্দ বের হলো না তার। সুজয় ভাবল ছুটে ঘরের মধ্যে চলে যাবে, কিন্তু তখনই বুঝতে পারল ওর পা দুটো আর কাজ করছে না। ভয়েতে কাঁপতে শুরু করেছে। খানিকক্ষণ ওখানে ওভাবেই কেটে গেল। সুজয়ের ঘোরটা কাটল তার মায়ের ডাকে, এই বাবু, কলতলায় গিয়ে সংসার পাতিয়ে বসলি, আয় খেতে আয়। খাবার বেড়ে আর কতক্ষণ বসে থাকবো? কথাটা শোনা মাত্র সুজয় আর বিন্দুমাত্র অপেক্ষা না করে ছুটে গেল ঘরের মধ্যে। তখনও সে শুনতে পেল পিছন থেকে কে যেন তার নাম ধরে ডাকছে, সুজয়, সুজয়। ঘরে ঢুকে রান্নাঘরে গিয়ে খেতে বসল সুজয়।
আর এসব ঘটনা কিছুই সে তার মাকে বলল না। হঠাৎ একটা শব্দে চমকে উঠল ওরা দুজনেই। ওরা দেখল ডান দিকের জানালাটা দড়াম শব্দ করে খুলে গেল। সাথে সাথে ঘরে প্রবেশ করলো একটা শীতল হাওয়া, আর বাইরে থেকে ভেসে এলো প্রবল মেঘের গর্জন। বুঝলি বাবু, আজ যদি বৃষ্টি হয় রাতের ঘুমটা ভালোই হবে। সুজয়ের কানে সেই কথা ঢুকলো না, কারণ সুজয়ের চোখ দুটো তখন বিস্ফারিত হয়ে তাকিয়ে রয়েছে খোলা জানালার দিকে। সুজয় দেখল জানালার বাইরে একটা মেয়ের ছায়ামূর্তি দাঁড়িয়ে রয়েছে, যার মুখটা ঘন কালো চুলে ঢাকা। কি রে বাবু, তুই না খেয়ে জানলার দিকে এভাবে তাকিয়ে কি অত দেখছিস বলতো? সুজয় জানালার দিক থেকে মুখ না ফিরিয়েই কাঁপা কাঁপা গলায় বলল, মা, ওই ওই যে। কথাটা বলেই সুজয় ওর একটা হাত দিয়ে জানালার দিকে দেখালো। সুজয়ের মা জানালার দিকে তাকিয়ে বলল, কি কি আছে ওখানে? সুজয় কি বলবে তা বুঝে উঠতে পারল না, কারণ ওর মা মুখ ফিরিয়ে দেখার সাথে সাথেই জানালার বাইরে থেকে মেয়েটার মুখ উধাও হয়ে গেছে। সুজয়ের মা এইবার সুজয়ের কাঁধে একটা হাত দিয়ে বলল, কি রে বাবু, কি হয়েছে তোর বলতো? সুজয় হুঁশ ফেরার মতো করে বলল, মেয়ে, মানে একটা মেয়ে ছিল ওই জানলার পাশে। মেয়ে? এখানে এত রাতে মেয়ে আসবে কোথা থেকে? পরিমলদের বাড়িটা এমনিতেই একটু নির্জন এলাকায়। তুই কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছিস বাবু? না মা, সত্যি ওখানে একটা মেয়ে ছিল। তাই যদি হয় তবে আমি দেখতে পেলাম না কেন? মুহূর্তের মধ্যে মেয়েটা গেল কোথায়? হ্যাঁ, যা তো বাবু, জানালাটা বন্ধ করে দিয়ে আয়। সুজয় উঠে জানালাটা বন্ধ করতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। দূরে অন্ধকার জঙ্গলের মধ্যে আবার সেই ছায়ামূর্তিটাকে দেখতে পেল তার ভয়ানক দুটো জ্বলন্ত হলুদ চোখ। ছায়ামূর্তিটা যেন হাত নেড়ে নাম ধরে সুজয়কে ডাকতে লাগলো। ভয়েতে সুজয়ের কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। সুজয়, সুজয়। সুজয় আর দেরি না করে তাড়াতাড়ি করে জানালাটা বন্ধ করে এসে খেতে বসল। এরপর খাওয়া দাওয়া শেষ করে ওরা ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সুজয়ের ঘুম ভাঙল তার মায়ের ডাকে। বাবু, এই বাবু, ওঠ তো, উঠে দেখ তো রাস্তার দিকে ভিড় কেন? সুজয় ঘুম ভাঙা চোখে উঠে বসতেই জানালা দিয়ে গ্রীষ্মের রোদ এসে পড়ল ওর মুখের ওপর। সুজয় দেখল জানালার বাইরে একটা গাছের ডালের উপরে কাকের বাসা রয়েছে, আর তার মধ্যে থেকে একটা কালো কাক একভাবে তাকিয়ে রয়েছে ওর দিকে। সুজয় বিছানা ছেড়ে উঠে বাইরে বেরিয়ে রাস্তায় গিয়ে দেখল সত্যি কতগুলো মানুষের ভিড় জমেছে সেখানে। সকলের মুখগুলোই কেমন যেন ভয়েতে শুকিয়ে রয়েছে। সুজয় ধীরে ধীরে ভিড় ঠেলে সামনে এগিয়ে গেল, আর যেতে যেতে শুনতে পেল, কি ভয়ানক অবস্থা হয়েছে রামুর। ও যে কেন এরকম করতে গেল, ওর তো সংসারে কেউই ছিল না। তবে কি সেই দুঃখেই? কথাটা শুনতে শুনতে সুজয়ের পা দুটো থেমে গেল। মুখ থেকে বেরিয়ে এলো একটা অস্ফুট শব্দ। সুজয় দেখল ওর থেকে খানিকটা দূরে রাক্ষসের মতো লম্বা তেঁতুল গাছের ডালে দড়ি থেকে ঝুলছে একটা মৃতদেহ, যার চোখ দুটো কেউ নৃশংসভাবে উপড়ে নিয়েছে। এখন চোখের জায়গায় রয়েছে কেবল দুটো কালো গর্ত, আর তার গোটা মুখে লেগে রয়েছে নখের আঁচড়ের দাগ।
সেখান থেকে রক্তের ধারা মুখ বেয়ে গড়িয়ে পড়ছে। গলার কাছটায় দুটো নখের ঢুকে যাওয়ার গর্ত রয়েছে। এই বীভৎস দৃশ্য দেখে সুজয়ের গা পাকিয়ে আসতে লাগলো। মাথাটা কেমন যেন ঘুরে গেল। এর আগে এরকম নৃশংস দৃশ্য ও কখনো দেখেনি। কিন্তু এর পাশাপাশি আরও একটা কথা মনে পড়ে। দিনের বেলার এই ভিড়ের মধ্যেও ওর মনের মধ্যে একটা ভয়ের ঝিলিক খেলে গেল। সুজয়ের মনে পড়ে গেল গতকাল রাতেও তো ও অন্ধকারের মধ্যে এরকমই একটা দৃশ্য দেখেছিল। গাছের ডাল থেকে ঝুলে থাকতে দেখেছিল একটা লোককে, কিন্তু অন্ধকার থাকার কারণে পরিষ্কারভাবে বোঝা যায়নি। তার মানে কালকের দৃশ্যটা সত্যি ছিল, আমি ভুল দেখিনি। কথাগুলো ভেবেই ভয়েতে সুজয়ের শরীর বেয়ে একটা নোনতা জলের স্রোত গড়িয়ে পড়ল। সুজয় ভাবল আর এই ভিড়ে থাকা যাবে না। এই কথা ভেবে ও যেই চলে আসতে যাবে ঠিক তখনই পাশ থেকে একজন বলে উঠল, রামু যে কেন আত্মহত্যা করতে গেল কে জানে, সবই তো ঠিকঠাক ছিল। আত্মহত্যা? এরকম নৃশংসভাবে কেউ কি কখনো নিজেকে মারতে পারে? ও ফিরে এসেছে, হে তো সবে শুরু। একে একে সবগুলোকেই মারবে ও, কাউকে ছাড়বে না। কোথাও পালিয়েও ওর থেকে রেহাই নেই, মরতে তোদের হবেই। কথাগুলো শুনে সুজয় পিছন ফিরে দেখল একটা ভিখিরি গোছের লোক এসে দাঁড়িয়েছে ওর থেকে খানিকটা দূরে, যার পরনে একটা বহুদিনের পুরনো ছেঁড়া নোংরা লুঙ্গি রয়েছে। তবে বুকে কোনো পোশাক নেই, মাথার কাছ থেকে খানিকটা চুলও নেই, ঘাড়টা একদিকে বাঁকা, সারা শরীর জুড়ে মাটি মাখা রয়েছে। তবে তার মুখে কেমন যেন একটা তৃপ্তির হাসি ফুটে রয়েছে। ওর মুখে এই কথা শুনে কয়েকজন বলে উঠল, কে কে ফিরে এসছে? কাকে মারবে ও? কি সব বলছে না এই খেপা, কে জানে। এখানে যা তো, বেশি কথা বলিস না। একে তো এই অবস্থা, তার উপর আবার পাগলামি। আবার এই খাবা এখানে যা তো, এখান থেকে যা। সুজয় বুঝল লোকটার নাম খ্যাপা, সম্ভবত লোকটা পাগল। এরপর লোকজন আর অপেক্ষা না করে খ্যাপাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে লাগলো। খ্যাপা কোনো বিরক্তি প্রকাশ না করে হাসতে হাসতে সরে গেল আর বলল, ও কাউকে ছাড়বে না, সবাইকেই মারবে, সবাইকে সবাইকে। কথাটা বলেই খ্যাপা দূরে মিলিয়ে গেল। আর সুজয় ওখান থেকে বাড়ি ফিরে গিয়ে তার মাকে সব ঘটনা জানালো। সব কথা শুনে সুজয়ের মা বলল, বাবা, এ তো ভয়ানক কাণ্ড। ভাবলাম কটা দিন গ্রামের পরিবেশ থেকে ঘুরে আসবো, এখানে এসে দেখি আর এক কাণ্ড। এরপর সারাটা দিন বাড়িতেই কেটে গেল তার। এই ঘটনার জেরে ওরা কেউই আর বাইরে বের হলো না। এরই মাঝে পরিমল ফোন করে জানিয়েছে আগামীকাল সে আসছে। পরিমল আসলে সুজয়ের সাথে একসাথে সময় কাটাবে। তবে ফোনে এই আত্মহত্যার কথাটা সুজয় আর বলেনি পরিমলকে। হঠাৎ চোখ খুলে তাকিয়ে দেখল সুজয়, ওর আশেপাশে ঘন কালো অন্ধকার, চারপাশে গাছপালা ও ঝোপঝাড়, তারই মাঝখান দিয়ে কয়েকটা বড় বড় নারকেল গাছ রয়েছে। ঝোপের মধ্যে থেকে কয়েকটা ঝিঝি পোকা এক নাগারে ডেকে চলেছে। এ বাদে আশেপাশে আর কোনো আওয়াজ নেই। সুজয় এই ঘন অন্ধকারের মধ্যেই আশেপাশে তাকিয়ে নিল, দেখল কোথাও কেউ নেই। কোথায় গেল ওর মা? কোথায় রয়েছে ও? চারপাশে এত অন্ধকার কেন? এরকম নিঃশব্দ পরিবেশটাই বা কেন? ওর যে দম বন্ধ হয়ে আসছে। সুজয় ভয় পেয়ে গেল।
ওর যে ছোট থেকেই অন্ধকারের প্রতি এক অদ্ভুত ভয় রয়েছে। ছোটবেলায় এক জ্যোতিষী ওকে বলেছিল ওর মৃত্যু নাকি অন্ধকারেই হবে, আর তারপর থেকেই অন্ধকারের প্রতি ভয়টা যেন তার আরও বেড়ে গিয়েছে। তবে কি আজই অন্ধকারের আদিম গহ্বরেই আমার মৃত্যু হবে? না, আমি যে মরতে চাই না। ভগবান রক্ষা করো, আমাকে এই অন্ধকার থেকে মুক্তি দাও। এই কথা বলে সুজয় চিৎকার করে বলে উঠল, বাঁচাও! কে কোথায় আছো? আমাকে বাঁচাও! এই অন্ধকারের হাত থেকে বাঁচাও আমাকে! মা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? তবে কি তুমিও আমাকে একলা ছেড়ে চলে গেলে? সুজয়ের এই এতগুলো কথার, এই কাতর অনুরোধের কোনো রকম উত্তর এলো না। ধীরে ধীরে সুজয়ের আশেপাশে ছড়িয়ে পড়ল একটা বাজে আঁশটে গন্ধ। সুজয়ের দম বন্ধ হয়ে আসতে লাগলো। সুজয় আর থাকতে পারল না। এরপর সুজয় যেই এই অচেনা অন্ধকার জায়গা থেকে ছুটে পালিয়ে যেতে যাবে, ঠিক তখনই পিছন থেকে একটা হাত এসে চেপে ধরল সুজয়ের গলা। সেই বরফ শীতল হাতের স্পর্শে সুজয়ের গোটা শরীর জুড়ে একটা শীতল শিহরণ খেলে গেল। কপাল থেকে গড়িয়ে পড়ল একটা নোনতা জলের স্রোত। হাতের চাপে সুজয়ের কষ্ট হতে লাগলো, শ্বাস নিতে কষ্ট হলো, তার চোখ মুখ লাল রক্তবর্ণ হয়ে গেল। কে কে? সুজয়ের প্রশ্নের কোনো রকম উত্তর আসলো না। সুজয় আর মুহূর্ত মাত্র অপেক্ষা না করে এই হাতের কবল থেকে ছুটে চলে যেতে চাইল। এই কথা ভাবা মাত্র সুজয় যেই না সামনের দিকে পা বাড়াতে যাবে, ঠিক তখনই অনুভব করলো ওর পায়ের তলায় মাটি নেই। ও যেন শূন্যে ভাসছে। সুজয় ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছন দিকে তাকালো। দেখল ওর পিছনে রয়েছে একটা বড় তেঁতুল গাছ। তেঁতুল গাছের একটা ডালের কাছে জমাট বেঁধে রয়েছে একদলা ছায়ার মতো কালো অন্ধকার, যার মধ্যে থেকে দুটো জ্বলন্ত চোখ ওর দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এই ভয়াবহ দৃশ্য দেখে সুজয় একবার আর্তনাদ করে কাঁপতে কাঁপতে উঠে বসল খাটের ওপর। তারপর চোখ খুলে দেখল ওর ঘরের মধ্যে ও খাটের উপরেই বসে রয়েছে। এটা তাহলে একটা স্বপ্ন ছিল। কি বিভৎস ভয়ানকই স্বপ্ন। আর একটু হলে প্রাণ যায় যায় অবস্থা। কিন্তু কোন জায়গা ছিল ওটা? জায়গাটা বড্ড চেনা চেনা লাগলো, কোথায় যেন দেখেছি। খানিকটা ভাবার পর সুজয় বলে উঠল, এই জায়গাটা তো আমি সকালেই দেখেছি। এটা তো সেই তেঁতুল গাছটা যেটা ডালে সকালে ওই মৃতদেহটা ঝুলেছিল। কিন্তু হঠাৎ ওই গাছটায় স্বপ্ন আসলো কেন? আর ওই ভয়াবহ বিভৎস চোখ দুটো, কি ভয়ানক! এরপরেই হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের চাপা কান্নার আওয়াজ ভেসে এলো। সেই আওয়াজ শোনা মাত্র সুজয়ের কান দুটো খাড়া হয়ে গেল। কি হলো? এত রাত্রে কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? কে কাঁদছে? গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে তো কোনো মেয়ে কাঁদছে। এরপর আরেকটু ভালো করে শোনার পর সুজয় বলল, কান্নার আওয়াজটা কিন্তু বাড়ির পেছন দিক থেকে আসছে। সুজয় এইবার খাট থেকে নামলো। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল জানালার দিকে। কৌতূহলের বশে জানালাটা খুলল সে। দেখল বাইরেটা বেশ অন্ধকার, সামনে সেভাবে কিছু দেখা যাচ্ছে না। তবে ওই দূরের লম্বা তেঁতুল গাছটা দেখা যাচ্ছে। আর সেটা দেখা মাত্রই সুজয়ের বুকটা কেমন যেন কেঁপে উঠল। একটু আগে স্বপ্নে সুজয় এই জায়গাটায় তো দেখেছিল। তারপর ভালো করে শুনে বলল, হ্যাঁ হ্যাঁ, কান্নার শব্দটা ঠিক ওই দিক থেকেই আসছে। একবার গিয়ে কি দেখবো কে কাঁদছে?
কথাটা ভাবা মাত্র সুজয় আর অপেক্ষা করল না। ঘর থেকে হ্যারিকেনটা হাতে নিয়ে বেরিয়ে পড়ল সে। পুকুর থেকে আজ যা মাছ ধরেছি না, পরের 3 দিনের খাওয়াটা ভালোভাবে হয়ে যাবে। কথাটা বলে সুকুমার মনের খুশিতে হাঁটতে লাগলো। আর হাঁটতে হাঁটতে একটা আওয়াজে চমকে দুপা পিছিয়ে গেল সুকুমার। পাশ ফিরে দেখল একটা ঝোপের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা পাগল গোছের লোক। লোকটাকে আজ সকালেও দেখেছে সুকুমার। লোকটা সম্ভবত পাগল। এখন ওর হাতে ধরা রয়েছে একটা কাঁচের পাতি নেশার বোতল। ওর নামটা কি যেন বলছিল লোকে, খ্যাপা। কথাটা ভেবেই হেসে উঠল সুকুমার। তারপর লোকটা পাত্তা না দিয়েই সুকুমারের সামনে দিয়ে এগিয়ে যেতে লাগলো। তখন পিছন থেকে খ্যাপা বলল, পালিয়ে আর যাবি কোথায়? মরবি মরবি, শালা সব শালা মরবি। ও কাউকে ছাড়বে না, কাউকে না। কথাটা শুনে সুকুমার পিছনে না তাকিয়ে বলল, পাগলের আর পাগলামি শেষ নেই, ভাগ। আর কোনো জায়গা পেল না, আত্মহত্যা করবি তা নিজের বাড়িতে কর, তা না করে তেঁতুল গাছে গিয়ে ঝুলে পড়লো কেন? নিজে যে আত্মহত্যা করছি সেটা ঘটা করে সবাইকে দেখানো জরুরি ছিল। এরপর সুকুমার পাশে ফিরে তাকালো সেই তেঁতুল গাছটার দিকে, আর সাথে সাথে ভয়েতে চিৎকার করে উঠল, এখনো কি মৃতদেহ সরানোর ব্যবস্থা করা হয়নি? কিন্তু এতক্ষণ তো। সুকুমার দেখল সেই গাছের ডালটায় ঝুলে রয়েছে সকালের সেই লোকটার ঝুলন্ত মৃতদেহ। সবে এইটুকু বলেছে সুকুমার। এরপর যা ঘটনা ঘটল তাতে ভয়েতে ওর মূর্ছা যাওয়ার জোগাড়। সুকুমার দেখল আচমকা ঝুলন্ত মৃতদেহের মুখটা ওর দিকে ফিরে গেল। কি ভয়ানক সেই রক্ত মাখা মুখ, আর চোখ দুটোর জায়গায় রয়েছে দুটো জ্বলন্ত অগ্নিপিণ্ড। তারপর হঠাৎ করেই সাদা নিথর দেহের মুখে ফুটে উঠল রক্ত মাখা ভয়ানক হাসি। এই দৃশ্য দেখে সুকুমারের হৃদস্পন্দন বেড়ে গেল। ভয়েতে সে দুপা পিছিয়ে গেল। এ কি করে সম্ভব? আমি কি আবার ভুল দেখছি না তো? কথাটা বলেই সুকুমার কোনো রকমে একবার ওর চোখ মুছে আবার তাকালো গাছের ডালের দিকে, আর সাথে সাথে চমকে উঠল। দেখল গাছের ডালে ঝুলে থাকা মৃতদেহটা হঠাৎ পরিণত হয়েছে একটা নারীর মৃতদেহে। কিন্তু এটা কি করে সম্ভব? একটু আগেই তো সেখানে। কথাটা আর বলতে পারল না সুকুমার। কিরে, এরপরেই সুকুমারের হাত থেকে মাছের ব্যাগটা মাটিতে পড়ে গেল। সুকুমার আর অপেক্ষা না করে সামনের দিকে ছুটতে লাগলো, কিন্তু তারপরেও ছুটতে ছুটতে হঠাৎ থেমে গেল। দেখল একটু আগে গাছের ডালে ঝুলে থাকা মেয়েটা এখনো সামনে দাঁড়িয়ে রয়েছে। তার বিভৎস মুখে ফুটে উঠেছে নারকীয় এক হাসি। কিরে কিরে, কোথায় পালাচ্ছিস? আমার হাত থেকে পালিয়ে যাবি কোথায়? তোকে যে আজকে মরতে হবে, মরতে হবে আজকে। নিজের মৃত্যুর কথা শুনে নাকি অন্য কোনো অতীতের স্মৃতিচারণে সুকুমারের বুকটা ভয়েতে কেঁপে উঠল। চোখের পাতায় খেলে গেল অজানা এক মৃত্যু ভয়, যে ভয়ের সীমানা হয়তো মৃত্যুর ওপারে গিয়ে মিশেছে। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। মেয়েটা আর কিছু না বলে হঠাৎ চিৎকার করে হেসে উঠল। সেই হাসির শব্দে সুকুমারের শরীর জুড়ে একটা
তীব্র কম্পন খেলে গেল। এরপরেই মেয়েটা এগিয়ে এসে সুকুমারের গলাটা টিপে ধরল, তারপর টানতে টানতেই নিয়ে যেতে লাগলো সেই তেঁতুল গাছটার দিকে। এদিকে সুজয় ঘর থেকে বেরিয়ে অন্ধকারের মধ্য দিয়ে হাঁটতে লাগলো। কেবল ওই একটিমাত্র হ্যারিকেনের হলুদ আলোই ভরসা, কিন্তু সেই আলোতে আর কতটাই বা দেখা যাবে। তবু সুজয় দেখল আশেপাশে সুপারি গাছ, পেয়ারা গাছ ও নিম গাছ, কিন্তু সেদিকে সুজয়ের একটুও খেয়াল নেই। ওর কানে এখনো সেই চাপা কান্নার আওয়াজটা ভেসে আসছে। ধীরে ধীরে সুজয় গিয়ে দাঁড়ালো সেই বিশালাকার তেঁতুল গাছটার সামনে। একটা বড় তেঁতুল গাছ, কিন্তু অবিশ্বাস্য ব্যাপার, গাছটায় কোনো রকম পাতা নেই। গাছটার ডালগুলো এমনভাবে রয়েছে যেন দেখলেই গাটা শিউরে ওঠে। গাছটার তলার দিকের মাটিটাও কেমন যেন মৃত, সেখানে কোনো ঘাসপালা বা ঝোপঝাড় নেই। গাছটার মধ্যে থেকে প্রাণটা যেন উড়ে গিয়েছে। কেউ যেন এসে তাতে প্রাণের সৃষ্টি করবে, তবেই তাতে প্রাণ সঞ্চার হবে। কিন্তু এ কি? গাছতলায় আসা মাত্র চাপা কান্নার আওয়াজটা থেমে গিয়েছে। একটা শিরশিরে ঠান্ডা হাওয়া বইছে, সেই হাওয়াতে মিশে রয়েছে রক্তের শীতল গন্ধ। ওই জায়গায় দাঁড়িয়ে সুজয়ের বুকটা যেন কেঁপে উঠল। কি হলো? একটু আগেই যে ঘরের মধ্যে থেকে সেই কান্নার আওয়াজটা শুনতে পেলাম, কিন্তু এখানে আসার পর তো তা বন্ধ হয়ে গেল কি করে? এইসব প্রশ্নের কোনো উত্তরই পেল না সুজয়। সুজয়ের ক্রমশ মনে হতে লাগলো ও বাদেও এই তেঁতুল গাছের তলায় কেউ না কেউ অবশ্যই আছে। এক অদৃশ্য অনুভূতি তার মনকে ক্রমাগত ব্যতিব্যস্ত করে তুলেছে। ঘরের মধ্যে থেকেও কেউ যেন ওকে একইভাবে টানছিল এই গাছতলার আসার জন্য। কিন্তু কে? হঠাৎ সুজয়ের মনে হলো কেউ যেন ঠিক ওর পিছনে এসে দাঁড়িয়েছে, কারণ একটা শীতল নিঃশ্বাস ওর কাঁধের কাছে এসে লাগলো। সুজয় ভয় পেয়ে গেল। ওর মুখ থেকে একটা শব্দ বেরিয়ে এলো, কে? সুজয় ভয়েতে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছন ফিরে দেখল, কিন্তু সেখানে কাউকেই দেখতে পেল না। দূরে অন্ধকারের মধ্যে থেকে পরিমলদের একতলা বাড়িটা দেখা যাচ্ছে। সুজয়ের এইবার কেন জানি না মনে হলো এই বাড়িতে কোনো একটা গণ্ডগোল আছে। এখানে এসে ও ভুল করেছে। এখানে আসার পর থেকেই কিছু না কিছু ঘটেই চলেছে। আর এই তেঁতুল গাছটা, এটাও তো ভালো নয়। এখানেই তো ওই লোকটার মৃত্যু হলো। না, এই অন্ধকারে আর একা দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওকে ফিরে যেতে হবে। কিন্তু ওই কান্নার শব্দটা কি ছিল? কেউ আছো এখানে? একটু আগে কে কাঁদছিলে? কোনো উত্তর আসলো না। সুজয় আর অপেক্ষা না করে ফিরেই আসছিল। তখন একটা শব্দে হঠাৎ থমকে দাঁড়ালো। মুখ দিয়ে কিছু একটা খাওয়ার শব্দ আসলো। কে? এবার সুজয় অপেক্ষা না করে আওয়াজটা যেদিক থেকে আসলো হ্যারিকেনটা উঁচিয়ে ধরে সেদিকেই এগিয়ে গেল। গিয়ে দেখল এখনো আওয়াজটা আসছে, কিন্তু সামনের ওই জঙ্গলি ঝোপটার পিছন থেকে। সুজয় ধীরে ধীরে গিয়ে ঝোপটা সরাতেই যা দেখল তাতে ভয়েতে সে আর্তনাদ করে উঠল। ওর হাত থেকে হ্যারিকেনটা নিচে মাটির উপরে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা নিভে যাওয়ার ফলে চারিদিকে অন্ধকার হয়ে গেল, আর সাথে সাথে ওর কাছে থাকা সামান্য আলোটুকুও শেষ হয়ে গেল। সুজয় দেখল ঝোপের আড়ালে মাটিতে পড়ে রয়েছে একটা মানুষের মৃতদেহ, যার মুখটা প্রায় নেই বললেই চলে। মুখের উপরের সমস্ত চামড়াটুকু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা ধূসর চার পেয়ে প্রাণী, একটা শেয়াল।
সুজয়ের চিৎকারে শেয়ালটা ফিরে তাকালো সুজয়ের দিকে। সুজয় দেখল শেয়ালটা ক্ষুধার্ত, অথচ ক্ষোভের দৃষ্টিতে তাকিয়ে রয়েছে ওর দিকে, যেন পারলে এখনই শেষ করে দিতে পারে সুজয়কে। তার মুখ থেকে লালার জায়গায় টাটকা লাল রক্ত ঝরছে। অন্ধকারের মধ্যেও তার চোখ দুটো ভয়ঙ্কর রকমের জল জল করছে। এই দৃশ্য দেখে ভয়েতে সুজয় পিছিয়ে আস্তে আস্তে বাড়ি খেল তেঁতুল গাছটায়। তারপর পিছন ফিরে দেখতেই দেখল তেঁতুল গাছের গায়ে একটা নখের আঁচড় দিয়ে 3 অক্ষরের শব্দ ভেসে উঠেছে। সুজয় ভাঙা ভাঙা গলায় সেই নামটা পড়ল, শেফালি। তারপর দেখল সেই 3 অক্ষরের নামটার গা বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়ছে। এরপরেই গোটা জঙ্গল জুড়ে একটা মেইলি কণ্ঠের ভয়াবহ হাসির শব্দ ছড়িয়ে পড়ল। সেই শব্দ শুনে ভয়েতে সুজয়ের গোটা শরীর কেঁপে উঠল। সুজয় আর অপেক্ষা না করে বাড়ির দিকে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে লাগলো। আর পিছন থেকে শুনতে পেল শিয়ালের ডাক, আর সেই সাথে মেইলি কণ্ঠের ভয়াবহ সেই হাসি। যথারীতি পরের দিন সকালে ওই তেঁতুল গাছতলায় আবার সেই ভিড়টা হয়েছে। তেঁতুল তলায় আরও একটা মৃতদেহ আবিষ্কৃত হয়েছে। এ কথা ওর মা এসে ওকে বলল, এই বাবু, কাল একটা মৃতদেহ পাওয়া গেল ওই তেঁতুল গাছে, আজ আবার একটা মৃতদেহ পাওয়া গেছে ওই গাছতলায়। ব্যাপারটা কি বলতো? আমার তো এইবার ভয় করতে শুরু করেছে। কোথায় আমরা হাওয়া বদল করতে এসেছি, আর এখানে এসে দেখি এখানকার হাওয়াই বিষাক্ত। সুজয় ওর মাকে কি বলবে তা বুঝতে পারল না, কারণ এই ঘটনা তো ও কাল রাতে নিজের চোখেই দেখেছে। আমিও তো কিছু বুঝতে পারছি না মা। আজ আবার পরিমলের আসার কথা রয়েছে। ও আসলে আমরা কাল সকালে এই বাড়ি ছেড়ে চলে যাব। এখানে আর ঘুরে কাজ নেই। সেই ভালো। বুঝলি বাবু, আমি নিজের চোখে দেখেছি ওই লোকটার মৃতদেহ। কি বিভৎস অবস্থা মুখটার। পথে একটা মাছের ব্যাগ পড়েছিল, কিন্তু তার মধ্যে মাছের পরিবর্তে ছিল মাছের কাঁটা। তারপর আবার কি, কিন্তু ওখানে থাকা লোকজন বলতে শুরু করেছিল, তবে কি খ্যাপার কথাই সত্যি? এক এক করে সবাই মরবে। কিন্তু বাবু, এই খ্যাপাটা কে? সুজয়ের মনে পড়ে গেল কালকের ওই ভিকিরি গোছের লোকটার বলা কথাগুলো। ও ফিরে এসেছে, হে তো সবে শুরু। একে একে সবগুলোকেই মারবে ও, কাউকে ছাড়বে না। কোথাও পালিয়েও ওর থেকে রেহাই নেই, মরতে তোদের হবেই। কিন্তু সুজয় আর বেশি ভাবল না। পরিমল আসলে ওর বাড়ি ওর কাছে সঁপে দিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবে সুজয় আর সুজয়ের মা। এরপর যথারীতি দুপুরের দিকে পরিমল আসলো। পরিমল এসে সবই শুনল, তারপর হেসে উড়িয়ে দিল এইসব কথা। বিকেল হতে না হতেই আকাশ জুড়ে কালো মেঘ করে এসেছে। মেঘের ছায়ায় ঢেকে গিয়েছে গোটা পৃথিবী। বিকেলের কালো মেঘের কারণে মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে এসেছে। বুঝলি বাবু, কাল বৈশাখী আসছে মনে হচ্ছে। আসলেই ভালো, গরমের হাত থেকে একটু মুক্তি পাওয়া যাবে। এরপরেই বারান্দা দিয়ে ওরা দেখল দূরে একটা ঝোড়ো হাওয়া পথের ধুলোবালিকে সঙ্গে নিয়ে রাস্তা ধরে এগিয়ে আসছে। হাওয়ার সে কি বেগ! শোঁ শোঁ করে শব্দ কানে আসছে। দূরের গাছপালাগুলো ঝড়ের দাপটে দুলতে শুরু করেছে। এরই মধ্যে সুজয় দেখল একটা কাঁচা ইটের বাড়ির পাশের গোয়াল ঘরের টিন উড়ে রাস্তায় এসে পড়ল ঝড়ে। দুটো মানুষ ছাতি মাথায় নিয়ে এগিয়ে চলল আম কুড়োতে। সব মিলিয়ে গ্রাম্য পরিবেশের
এই ঠান্ডা ভাব সুজয়ের খুব ভালো লাগলো। এই দৃশ্য সুজয় আগে দেখেনি। মাঝে মাঝেই আকাশ কাঁপিয়ে মেঘের গর্জন শোনা যাচ্ছিল। এভাবেই ধীরে ধীরে সন্ধ্যা হয়ে এলো। সন্ধ্যার অন্ধকারে ঘরের মধ্যে ওরা তিনজনে বসেছিল। তা সুজয়, কেমন লাগলো আমাদের পাঁচপোতা গ্রাম? আশা করছি খুব একটা খারাপ লাগেনি। প্রথম দিন ঘুরে তো বেশ ভালোই লাগলো। আম বাগান, কলা বাগান, ধান ক্ষেত, পটল ক্ষেত, মাটির বাড়ি, ছোট স্কুল, মাঠে বাচ্চাদের খেলা, এইসব তো আর শহরে পাওয়া যায় না। আর তার থেকেও বড় কথা, প্রাণ ভরে শ্বাস নেওয়াটাই তো স্বর্গসুখ। কিন্তু এই দুদিনের দুটো ঘটনা মনটাকে খারাপ করে তুলেছে। এইসব ঘটনা নিয়ে ভাবলে চলে? একজন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে, আর আরেকজন শেয়াল কুকুরের হাতে প্রাণ হারিয়েছে। নিয়ে আবার ভাবনা কিসের? সবই তো স্বাভাবিক। তাছাড়া মৃত্যু তো একদিন না একদিন সকলেরই আসবে, তাই না? শুধু কি তাই ছোটবাবু? কথাটা শুনেই সকলেই অবাক হয়ে গেল। কথাটা বাড়ির বাইরে থেকে ভেসে এলো। সুজয়ের মা হ্যারিকেন হাতে বাইরে গিয়ে দেখল একটা বৃদ্ধ গোছের লোক বৃষ্টির মধ্যে ছাতি হাতে এসে দাঁড়িয়েছে বারান্দার কাছে। সুজয়ের মায়ের কিছু বলার আগেই লোকটা নিজে থেকেই ঘরের মধ্যে গিয়ে বসল। লোকটাকে দেখে পরিমলের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে উঠল। সিধুচাটা তুমি? সুজয় বুঝল লোকটার নাম সিধু। হ্যাঁ, আমি। ছোটবাবু, আমার মনে হয় খ্যাপার কথাই ঠিক। ও ফিরে এসেছে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। ও ফিরে এসেছে। কথাটা শোনা মাত্র পরিমলের মুখটা রাগে লাল হয়ে উঠল। যে কথাটা পরিমল এতদিন সবার থেকে লুকিয়ে রেখেছিল, আজ এই লোকটা কি সব বলে দিতে চাইছে? এই বয়সে এসে কি লোকটার বিভ্রতি ধরেছে? দুষ, কি যা তা বলছো? হ্যাঁ, কে না কে খ্যাপা? হ্যাঁ, তাছাড়া কে 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 ফিরে আসবে? হ্যাঁ, কে ফিরে আসবে? কার কথা বলছো জ্যাঠা? কার কথা বলছি তুমি বুঝতে পারছো না ছোটবাবু? শেফালি। নামটা শোনা মাত্র পরিমলের মুখটা শুকিয়ে গেল। সেই সাথে সুজয় চমকে উঠল। সুজয়ের মনে পড়ে গেল কাল রাতে ওই তেঁতুল গাছের গায়েও এই নামটাই লেখা ছিল। পরিমল আর থাকতে না পেরে বিরক্তির সুরে বলল, কি যা তা বলছো? হ্যাঁ, দেখা করতে এসছো, খাওয়া দাওয়া করো আর বাড়ি যাও। হ্যাঁ, ওসব গ্রাম্য কুসংস্কার নিয়ে না এইসব কথা বাড়িয়ে বেকার লাভ নেই। কোন গ্রাম্য কুসংস্কার বাবা? ও কিছু না মাসি, ও কিছু না। জানোই তো, গ্রামের দিকের মানুষজন একটু আধটু ছুতো পেলেই ব্যাস তিলকে তাল করে। আর সব কিছুতেই তো একটা ভূত ব্যাপার এনারা জড়িয়েই নেয়। তো অত ভেবে লাভ নেই, ওদের বিন্দুমাত্র এইসবের সময় লাগে না। আচ্ছা মাসি, তুমি না একটু চা বানিয়ে আমাকে খাওয়াবে? হ্যাঁ বাবা, এই তো এখনই আনছি, তোমরা বসো। এই বলে সুজয়ের মা ঘর ছেড়ে বেরিয়ে গেল রান্নাঘরে। আর ওরা তিনজনে ঘরের মধ্যে বসে থাকলো। রান্নাঘরে গিয়ে সুজয়ের মা গ্যাস জ্বালাবে বলে সবেমাত্র দেশলাইয়ের কাঠিটা ধরিয়েছে। ঠিক এমন সময় সামনে থেকে কেউ যেন ফু দিয়ে সেটা নিভিয়ে দিল। প্রথমটায় সুজয়ের মা বুঝতে না পারায় আবার অন্য একটা কাঠি ধরাতেই সেই একই ঘটনা ঘটল। এভাবে পুরো দেশলাইটা শেষ হয়ে গেলেও গ্যাস ধরানো গেল না। যেন কোনো অদৃশ্য শক্তি বলে দিতে চাইল এখানে আলো জ্বালানো যাবে না। এরপর আচমকা একটা শব্দ করে রান্নাঘরের জানালা দুটো খুলে গেল। বাইরে এখনো বৃষ্টি হচ্ছে, আর জানালা দিয়ে একটা বৃষ্টি ভেজা শীতল হাওয়া এসে সব কৌটোগুলো ফেলে দিতে লাগলো। কাঁচের বোতলগুলো মেঝেতে পড়ে ফেটে গেল। কিন্তু এ কি, তাকের উপরে থাকা বাসনপত্রগুলো যেন নিজে থেকেই হাওয়ায় উঠতে লাগলো। এই দৃশ্য দেখে সুজয়ের মা ভয় পেয়ে গেল। কি দেখছি আমি? এরপর ঘরের মধ্যে
একটা মেইলি কণ্ঠের ভয়াবহ হাসির শব্দ শোনা গেল। আর তারপরেই বাতাসে উড়তে থাকা বাসনপত্রগুলো এক এক করে কেউ যেন সুজয়ের মায়ের দিকে ছুঁড়ে মারতে লাগলো। কয়েকটা বাটি গ্লাস এসে লাগলো সুজয়ের মায়ের গায়ে। একটা গ্লাস সুজয়ের মায়ের কপালে লেগে কপাল ফেটে গেল, সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। সাথে সাথে সুজয়ের মা আর্তনাদ করে আর এক মুহূর্ত অপেক্ষা না করে রান্নাঘর ছেড়ে ছুটে চলে গেল সুজয়ের ঘরের দিকে। মাকে ওভাবে ছুটতে দেখে সুজয় অবাক হয়ে গেল, আর অবাক হলো পাশাপাশি ঘরের মধ্যে থাকা বাকিরাও। হ্যারিকেনের মৃদু আলোতে ওরা দেখল কিছুর আঘাতে সুজয়ের মায়ের কপাল ফেটে সেখান থেকে রক্ত গড়িয়ে পড়ছে। সুজয় তাড়াতাড়ি খাট থেকে নেমে মায়ের কাছে গিয়ে বলল, মা, কি হয়েছে মা? তোমার কপাল ফেটে গেল কি করে? সুজয়ের মা রান্নাঘরের ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দিল। সেটা শোনা মাত্রই ঘরের মধ্যে থাকা সকলেই ভয় পেয়ে গেল। আমি বলেছিলাম ছোটবাবু, ও ফিরে এসেছে। মৃত্যুর পরেও ওর মুক্তি হয়নি। যা তা বলছো জ্যাঠা? ভাবনা চিন্তা করে বলছো তো? অনেক হয়েছে পরিমল। এই শেফালি মেয়েটা কে বলতো? ওহ, এবার তুইও শুরু করলি। মনে হয় যে ঘটনাগুলো ঘটছে এগুলো স্বাভাবিক নয়। ওই তেঁতুলতলা আর এই বাড়ির সাথে কিছু না কিছু কানেকশন রয়েছে। প্রথম দিনের ওই মৃত্যু, তারপর গতকালের এই ঘটনা, এছাড়া গাছের গায়ে খোদাই করে লেখা আছে ওই নামটা, আর এখন মায়ের উপরেও। মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, তুই আমাকে সন্দেহ করছিস? আর সব শুনে সুজয়ের মা বলল, বলিস কি বাবু, তুই তো এসবের কিছুই বলিসনি আমাকে। না 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 না, আর এখানে থাকলে হবে না। কাল সকালেই আমরা চলে যাব আমরা। সব শুনে পরিমল আর সিধু জ্যাঠার মুখটাও ফ্যাকাশে হয়ে গেল। এরপরেই আচমকা সিধু জ্যাঠা হাত দিয়ে দেওয়ালের দিকে দেখালো। ওটা কি? সিধু জ্যাঠার কথা শুনে সামনের দেয়ালের দিকে তাকাতেই ওদের শরীর ভয়েতে ঠান্ডা হয়ে গেল। ওরা দেখল দেওয়ালে ওরা বাদেও আরও একটা মানুষের ছায়া রয়েছে, যার নখগুলো অনেকটা বড় বড়। আর তাই দেখে ওরা সবাই পিছনে ফিরে তাকালো, কিন্তু কাউকেই দেখতে পেল না। তারপরেই পাশের আয়নাটার দিকে চোখ যেতেই ওরা সবাই শিউরে উঠল। আয়নার কাঁচে ফুটে উঠেছে একটা কালো শাড়ি পরে থাকা মেয়ের শরীর, যার বড় বড় চুলগুলো দিয়ে মুখটা ঢাকা। হাঁটু অবধি বড় বড় নখ, যা থেকে রক্ত গড়িয়ে পড়ছে। মেয়েটার মুখ থেকে যেন একটা চাপা গর্জনের শব্দ ভেসে আসছে। বাবু, আয়নার ভিতরে ওটা কে রে? সিধু জ্যাঠার মুখ থেকে নিচু স্বরে বেরিয়ে এলো, ওটা শেফালি। এদিকে আচমকা পরিমল টেবিলের ওপর রাখা জলের বোতলটা ছুঁড়ে আয়নার কাচে মারল, আর সাথে সাথে আয়নার কাঁচটা একটা শব্দ করে ভেঙে গেল। ভাঙা কাঁচের টুকরোগুলো কিন্তু মেঝেতে পড়ল না, সেগুলো সব ছিটকে এসে লাগলো পরিমলের মুখে। পরিমল ভয়ানক আর্তনাদ করে উঠল। আয়নার কাঁচ বেয়ে লাল রক্ত গড়িয়ে পড়ল। এদিকে পরিমলের মুখেও ক্ষতস্থান থেকে লাল রক্ত গড়িয়ে পড়ল। সিধু জ্যাঠা পরিমলকে ধরে খাটের উপর বসালো, আর তারপর কাঁচের টুকরোগুলো বার করতে লাগলো। সুজয়ও তাতে হাত লাগালো, কিন্তু হঠাৎ ঘরের মধ্যে থেকে আসা একটা চাপা মেইলি কান্নার আওয়াজে ওরা সবাই চমকে উঠল। সুজয় বুঝতে পারল ও কাল রাতে ঠিক এই কান্নার আওয়াজটাই শুনেছিল, কিন্তু এখন এই ঘরের মধ্যে কে কাঁদছে? ওরা বাদে তো আর কারো থাকার কথা নয় এই ঘরে। কান্নার আওয়াজটা আলনার পাশ থেকে আসছে। সুজয় হ্যারিকেনটা হাতে নিয়ে এগিয়ে গেল সেই দিকে। সেই সাথে কৌতূহলের বশে পিছন থেকে সবাই গেল। তারপর গিয়ে যা দেখল
তাতে সবাই ভয়েতে পাথর হয়ে গেল। দেখল আলনার পাশে কালো অন্ধকারের মধ্যে হাঁটু মুড়ে বসে আছে শেফালি, আর ওর মুখটা দুই হাঁটুর মধ্যিখানে গোজা রয়েছে, আর হাঁটুগুলোকে ঢেকে রয়েছে লম্বা লম্বা কালো চুল। ও হতভাগী, তুই মরেও শান্তি পাসনি না? তোকে তবে আবারও শেষ করতে হবে, তারা। কথাটা শোনা মাত্র কান্নার শব্দটা থেমে গেল। তার পরিবর্তে একটা গর্জন বেরিয়ে এলো। তুই 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 শেষ করবি আমাকে, হ্যাঁ? এইবার আমি তোকে মারবো। আগে দুটোকে মেরেছি, এবার তোর পালা। তোকে না মারলে আমার মুক্তি নেই। তোকে মরতেই হবে তোকে। এরপরে হ্যারিকেনের মৃদু আলোতে ওরা দেখল শেফালির মুখটা হঠাৎ হাঁটুর ফাঁক থেকে বেরিয়ে ওদের দিকে তাকালো, আর সেই একই সাথে বাইরে মেঘের গর্জন শোনা গেল। হঠাৎ মেয়েটার লম্বা চুলগুলো মুখের উপর উঠে বাতাসে ভাসতে লাগলো। এইবার ওরা স্পষ্ট দেখল বিভৎস সেই মুখ আর জ্বলন্ত চোখ দুটো। মেয়েটা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। এরই মাঝে পরিমল সুজয়ের হাত থেকে হ্যারিকেনটা নিয়ে ছুঁড়ে মারল শেফালির দিকে, আর তারপরে বলল, নে এবার পুড়ে মর। হ্যাঁ। কিন্তু হ্যারিকেনটা শেফালির শরীর ভেদ করে পিছনের দেয়ালে গিয়ে লাগলো। শেফালি একবার ভয়ানক কণ্ঠে হেসে উঠে ওদের দিকে এগিয়ে আসতে লাগলো। তাই দেখে ওরা পিছিয়ে পালিয়ে গেলেও পরিমল পারল না, কারণ তার আগেই বাতাসে ভাসমান চুলগুলো সাপের ফনার মতো উড়ে এসে পেঁচিয়ে ধরল পরিমলের গলা। ওরা দেখল পরিমলের মুখটা লাল হয়ে উঠেছে, ওর শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, চাইলেও মুখ থেকে সে কিছু বলতে পারছিল না। কেবল দুই হাত দিয়ে নিজের গলাটাকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু গায়ের শক্তিতে সে পেরে উঠছিল না। একটা পুরনো অতীত গলা চিপে ধরতে চাইল পরিমলের। চোখ দুটো প্রায় বোঝা বোঝা অবস্থা। পরিমল! তারপর সুজয় ছুটে যাচ্ছিল পরিমলের কাছে। তখন সিধু জ্যাঠা পিছন থেকে তার হাত টেনে ধরে বলল, আরে কি করছো কি? ছেড়ে দাও ওকে, ওর কর্মফল ভোগ করছে। ওকে বাঁচাতে গিয়ে শেষে নিজের প্রাণটা খোয়াবে নাকি? কিন্তু চোখের সামনে নিজের বন্ধুকে এভাবে মরে যেতে দেখবো, আর কিছুই করতে পারবো না। কি করবে তুমি? তুমি যার সাথে লড়তে যাচ্ছ জেনে রেখো সে কিন্তু কোনো মানুষ নয়। শেফালি, তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও। ও তোমার কি ক্ষতি করেছে? দেখ 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 মৃত্যুর যন্ত্রণা কেমন লাগে দেখ। কত করে বলেছিলাম ছেড়ে দে আমায়, কিন্তু তুই আমাকে ছাড়ার বদলে মেরে ফেললি। আর তারপর সেই মৃতদেহ ঝুলিয়ে দিলি এই তেঁতুল গাছে। যতক্ষণ না তোর মৃত্যু হচ্ছে ততক্ষণ আমার শান্তি নেই, আমার শান্তি নেই। এই কথা বলে শেফালি ওর একটা হাত দিয়ে পরিমলের শরীর থেকে ওর মাথাটা টেনে ছিঁড়ে নিল, তারপর ছুঁড়ে ফেলে দিল ঘরের বাইরে। ওরা দেখল পরিমলের মাথাহীন শরীরের গলার কাছ থেকে উপচে পড়া ফেনার মতো গল গল করে রক্ত বের হতে থাকলো। রক্তে ভেসে গেল গোটা মেঝে। সুজয় শেষবারের মতো ডাকলো, পরিমল। তারপরেই সিধু জ্যাঠা ওদের দুজনকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে ছুটতে লাগলো। খানিকটা যাওয়ার পর সুজয় হাত ছেড়ে বলল, কোথায় যাচ্ছি আমরা? আমার বন্ধুটাও তো ওভাবে প্রাণ হারালো। তোমার বন্ধুই শেফালিকে মেরেছে, তাই সে তার হাতেই প্রাণ হারিয়েছে। দেখলে না শেফালি কি বলল? মানেটা তাহলে খুলেই বলি। শোনো, সেদিন ভর দুপুরবেলায় শেফালির তার দাদার জন্য হাতে একটা কৌটোতে করে খাবার নিয়ে যাচ্ছে। ওর দাদা রঘু
এই সময় ক্ষেতে চাষ করে। রঘু আর শেফালি ভাই বোন, ওদের কেউ ছিল না দেখে একদিন আমি ওদেরকে আমার বাড়িতে আশ্রয় দিই। ওরা দুজনেই খুব ভালো ছিল। যথারীতি শেফালি মাঠের আলপথ দিয়ে গিয়ে পৌঁছলো জামরুল গাছটার তলায়। সেখানে গিয়ে দেখলো ওর দাদা সেখানে নেই। কি হলো? দাদা কোথায় গেল? দাদা তো রোজ কাজ সেরে এই দুপুরের সময় জামরুল তোলায় জিরিয়ে নেয়। আমি এসে খাবার দিলে তবে খাবার খেয়ে আরও খানিকক্ষণ বসে, তারপর কাজ করে। কিন্তু আজ দাদা তাহলে, দাদা কি তবে খেতে এখনো কাজ করছে? তাই হবে হয়তো। যাই 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 গিয়ে দেখে আসি একবার দাদা কি করছে। এই কথা বলে খাবারের কৌটোটা মাটিতে রেখে শেফালি চলে গেল ক্ষেতের মধ্যে। কিন্তু এই তপ্ত গরমে ক্ষেতের চারিপাশ দেখেও দাদাকে কোথাও খুঁজে পেল না শেফালি। তারপর ঘেমে স্নান হয়ে চলে এলো গাছতলায়। সেখানে এসেই চমকে উঠল শেফালি। দেখল একটা কুকুর খাবারের কৌটো খুলে তার থেকে খাবার খেতে শুরু করেছে। এই দৃশ্য দেখে শেফালি ছুটে এসে কুকুরটাকে তাড়ালো। দাদা 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 কোথায় গেল? যদি বাড়ি যেত তবে তো দেখাই হয়ে যেত পথে, কিন্তু দাদাকে তো পথে দেখতে পেলাম না। এরপর জামরুল গাছ থেকে খানিকটা দূরে পড়ে থাকা কৌটোটা তুলতে গিয়েই একটা কাশির আওয়াজ পেয়ে চমকে উঠল শেফালি। আওয়াজটা গাছের পিছন দিকের ঝোপের মধ্যে থেকেই আসছিল বলে মনে হলো। শেফালি উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে গেল ঝোপের কাছে। তারপর ঝোপটা বাঁ দিকে সরাতেই বিস্ময়ে ও ভয়ে আর্তনাদ করে উঠল শেফালি। শেফালি দেখল ঝোপের মধ্যে ওর দাদার রক্তাক্ত শরীর পড়ে রয়েছে। তার মাথার উপরে কেউ ভারী কিছু দিয়ে আঘাত করেছে। মাথাটা ফেটে রক্তে ভেসে যাচ্ছে মাটি। মুখের উপরেও কেউ অনেকগুলো ঘুষি চালিয়েছে। সেই আঘাতে ঠোঁট ফেটে রক্তও বেরিয়ে এসেছে। সারা চোখে মুখে কালশিটের দাগ পড়ে গিয়েছে। খালি গায়ে ও পায়ে কোনো একটা কিছু দিয়ে খুব মারা হয়েছে। সারা শরীরেই রয়েছে অগুন্তি বিড়ি ও সিগারেটের ছ্যাঁকা দেওয়ার চিহ্ন। নিজের দাদার এই ক্ষতবিক্ষত শরীর দেখে প্রথমে শেফালি চিনতে পারেনি। পরে চিনতে পেরে ছুটতে গিয়ে দাদার মাথাটা কোলের ওপর তুলে কাঁদতে কাঁদতে দাদাকে ডাকতে লাগলো। দাদা, এই দাদা, দাদা, এই দাদা, তুই তুই ঠিক আছিস দাদা? এই দাদা, তুই ঠিক আছিস? দাদার তরফ থেকে কোনো উত্তর আসলো না। কেবল লাল রক্ত জমাট বেঁধে যাওয়া চোখ নিয়ে একভাবে শেফালির মুখের দিকে তাকিয়ে থাকলো ওর দাদার রঘু। এই দাদা, দাদা, এই দাদা, তুই তুই আমার কথা শুনতে পাচ্ছিস দাদা? তোর এই অবস্থা কে করলো রে দাদা? কে করলো? দাদা, রে দাদা, ওঠ ওঠ বলছি দাদা, 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 এই দাদা, কথা বল না, ওঠ না দাদা, ওঠ না। এইভাবে আরো 2-3 বার ডাকার পর রঘু একবার কাঁচতে কাঁচতে কাঁপা কাঁপা গলায় বলল, শেফালি, শেফালি, বল বল, তোর এই অবস্থা কে করলো? কে করলো বল? রঘু এইবার শেফালির হাতটা ধরে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার মাথার পিছনে হাত দিয়ে দেখলো রক্তে ভেসে যাচ্ছে মাথা। এ বোন, যা সিধু জ্যাঠাকে ডেকে নিয়ে আয়। আর আর আমার উঠে যাওয়ার ক্ষমতা নেই, যা। এরপর শেফালি চলে আসলো আমায় ডাকতে। আমি গিয়ে রঘুকে বাড়ি এনে ডাক্তার দেখালাম।
অবস্থা একটু স্বাভাবিক হলে ওকে জিজ্ঞেস করলাম, রঘু, এই রঘু, তোর এই অবস্থা কি করে হলো বলতে পারবি? কে করলো তোর এই অবস্থা? তুমি তো জানোই সিধু জ্যাঠা, বাবা মা মরে যাওয়ার পর যখন আমাদের কাছে কিছুই ছিল না, তখন থেকে তুমি আমাদের মানুষ করেছো। আজ আমার 27 বছর বয়স আর আমার বোনের 22। আমি খেতে কাজ করে আর আমার বোন গ্রামের মোড়লের বাড়ি রাঁধুনির কাজ করে বেঁচে আছি। কিন্তু কিন্তু বেশ কয়েকদিন আগে আমার বোন। দাদার কথা থামিয়ে দিয়ে তার বোন শেফালি বলল, এতটুকু আমি বলছি দাদা। বেশ কয়েকদিন আগে আমি দুপুরে রান্না করছিলাম মোড়ল মশাইয়ের বাড়িতে। তখন বাড়িতে কেউ ছিল না, একমাত্র মোড়ল মশাইয়ের ছেলে পরিমল দা ছাড়া। আমি রান্না করতে করতে হঠাৎ রান্নাঘরে কারো প্রবেশ করার শব্দ পেলাম। পিছন ফিরে তাকিয়ে দেখি একটা গোলাপ ফুল নিয়ে পরিমল দা আমার পিছনে এসে দাঁড়িয়েছে। না 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 না, কোনো ক্ষতি করেনি আমায়, কেবল সেদিন প্রেমের প্রস্তাব দিয়েছিল। আমি তখন মুখের ওপর না করে দিই। এরপরেই এই ঘটনা ক্রমশ বাড়তে থাকে। যখনই পরিমলদা সুযোগ পায় একই প্রস্তাব আমাকে দিতে থাকে। আমি ততবারই বারণ করে দিই। এরপর আমি বাড়ি এসে দাদাকে একদিন সমস্ত কথা জানাই। দাদাও না বলতে বলে, কারণ আমাদের মতো দরিদ্র ঘরের মেয়েরা আসলে এসবের যোগ্য নয়। বেশি বাড়াবাড়ি দেখে আমি একদিন পরিমলদার মুখের উপরে বলে দিই, দেখো পরিমলদা, তুমি যদি রোজ রোজ এরকম করতে থাকো তবে কিন্তু আমি কাজ ছেড়ে দেব। তাছাড়া আমার দাদাও এই প্রস্তাবের বিরোধী। এরপর থেকে আমি 3 দিন যাইনি মোড়ল মশাইয়ের বাড়ি। কিন্তু আমার মনে হয় সেই কারণেই ওরা আমার দাদার উপরে আক্রমণ। হ্যাঁ জ্যাঠা, যখন আমি ক্ষেত থেকে এসে গাছতলায় বসি, তখন হঠাৎ দেখি 2 ভারী চেহারা লোক এসে আমার সামনে দাঁড়ায়। দেখে বুঝলাম ওরা লাঠিয়াল, কিন্তু তখনও বুঝতে পারিনি ওরা আমাকে মারতে এসেছিল। আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, কে কে তোমরা? আমরা কে? আমরা তোর জম। কথাটা বলেই ওরা আমাকে মারতে শুরু করলো। আমি কোনো রকমে উঠে পালানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ছিটকে গিয়ে পড়লাম ওই ঝোপের মধ্যে। আমি আকুতি মিনতি করে ছেড়ে দেওয়ার কথা বললাম। তোর বোনকে ছোটবাবু ভালোবাসে, তুই ওদের মধ্যে বাধা দেওয়ার কে? শেওয়ালি, শেওয়ালি। এই কথা বলে আরো খানিকটা মেরে ওরা চলে গেল। আমিও ধীরে ধীরে চোখের সামনে অন্ধকার দেখলাম। এরপর তো তোমরা সবই জানোই। জ্যাঠা, একটা পোড়া পোড়া গন্ধ বেশি আসছে না? ওটা কিসের গন্ধ? হ্যাঁ সত্যিই তো, কিন্তু এখন আবার কি পূর্বে? দাঁড়াও জ্যাঠা, জানালাটা খুলে দেখি তো। এই বলে শেফালি যেই জানলা খুলে দেখতে গেল, ঠিক তখনই চমকে পিছিয়ে এলো। ক্ষণিকের মধ্যেই জানলা দিয়ে একটা সাদা কালো ধোঁয়া ঘরের মধ্যে প্রবেশ করলো। সেই ধোঁয়াতে শ্বাস নেওয়া কষ্টকর হয়ে উঠল। আমি বলে উঠলাম, এ কি, এত ধোঁয়া কোথা থেকে এলো? কোথায় আবার আগুন ধরলো? শেফালি, তুমি তাড়াতাড়ি ঘরের জানলা দরজাগুলো খুলে দাও, ধোঁয়াগুলো বেরোনো দরকার। আর কোথায় কি হলো বাইরে গিয়ে একবার দেখা দরকার। শেফালি আমার কথা মতো সব জানলা দরজা খুলে দিয়ে
বাইরের দিকে বেরিয়ে গেল। বাইরে বেরিয়েই শেফালি ভীষণ জোরে আর্তনাদ করে উঠল। শেফালির আর্তনাদ শুনে আমি বাইরে গিয়ে দেখি গোটা বাড়িটা ধোঁয়ায় ধোঁয়া হয়ে গিয়েছে। উঠোনের উপরে সুপুরি গাছের পাশে থাকা ধানের গোলাটা দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আগুন লাগালো কে? শেফালি তড়িঘড়ি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলো, কিন্তু কোনো কিছুতেই কিছু হলো না। শেফালি অন্ধকারের মধ্যে কলতলায় দাঁড়িয়ে জল ঢেলেই যাচ্ছে, কিন্তু ও খেয়াল করেনি একজন লোক কখন ওর পিছনে এসে দাঁড়িয়েছে। হঠাৎ একটা হাত শেফালির কাঁধে এসে পড়ল। শেফালি পেছন ঘুরে দশা সইছি হারার এক লোককে দেখতে পেয়ে ভয় চিৎকার করে ডেকে উঠল, দাদা 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 দাদা। এদিকে সেই চিৎকার শুনে রঘু কোনো রকমে খাট থেকে নামতে গিয়ে মেঝের উপরে পড়ে গেল। তারপর উঠে দাঁড়াতে গিয়ে বুঝতে পারল না, ওর দ্বারা উঠে দাঁড়ানো সম্ভব নয়। রঘু মেঝের উপর দিয়ে হামাগুড়ি দিতে দিতে দরজার কাছে এসে দেখল শেফালিকে একজন লোক পাঁজা কোলা করে তুলে নিয়ে এগিয়ে যাচ্ছে। পিছনে আরও একটা লোক। এই লোক দুটোকেই রঘু দুপুরবেলা দেখেছিল। এরাই রঘুর উপরে দুপুরবেলা হামলা করেছিল। রঘু শরীরে সব জোর লাগিয়ে চিৎকার করে ডাকলো, শেফালি, শেফালি। তারপর বারান্দা থেকে নামতে গিয়ে গড়িয়ে গড়িয়ে গিয়ে পড়ল সেই লোকটার পায়ের কাছে, যে শেফালিকে পাঁজা কোলা করে ধরে রেখেছিল। রঘুর হাত দুটো দিয়ে লোকটার পা চেপে ধরল। শেফালি কাঁদতে কাঁদতে বলল, দাদা দাদা লোকটা এবার সপাটে রঘুর মুখে মারলো এক লাথি। রঘুর লাথি খেয়ে একবার যন্ত্রণায় কুঁকে উঠল, কিন্তু ছাড়লো না সেই লোকটার পা। লোকটা আরো দু একবার লাথি দিতেই রঘু না চাইলেও ওর হাত দুটো ছেড়ে দিতে বাধ্য হলো। আঘাতের কারণে রঘুর মুখ থেকে গলগল করে রক্ত বেরিয়ে এলো। রঘু শেষবারের মতো শরীরের সব জোর দিয়ে কামড়ে ধরল লোকটার পা। লোকটা এবার চিৎকার করে উঠল। ঠিক এমন সময় রঘুর মাথায় এসে পড়ল একটা মোটা লাঠির বাড়ি। রঘু অজ্ঞান হয়ে পড়ে থাকলো মাটির উপরে। পাশে জ্বলতে থাকলো ধানের গোলাটা। আগুনের সেই ধোঁয়ার ফাঁক দিয়ে ঝাপসা চোখে সামনের দিকে তাকিয়ে থাকতে থাকতে জ্ঞান হারালো রঘু। কিন্তু নিজের বোনকে বাঁচানোর সব রকম চেষ্টা করেও সফল হলো না রঘু। এর পরের দিন সকালে যখন আমি হাঁটতে যাই, তখন এক ভয়ানক দৃশ্য দেখে থমকে পথের মাঝেই দাঁড়িয়ে পড়ি। দেখলাম পথের ধারের বড় ও পুরনো তেঁতুল গাছের একটা ডালে ঝুলছে শেফালির মৃতদেহ। এই অবধি বলে সিধু জ্যাঠা একটু থামলো। তারপর কি হলো জ্যাঠা? তারপর আর কি, সেদিন বোনের ওই দৃশ্য দেখে আর মাথায় অতগুলো আঘাত খেয়ে রঘু পাগল হয়ে যায়। তারপর থেকেই রঘুকে সবাই খ্যাপা বলে ডাকে। তার মানে ওই খ্যাপা লোকটাই শেফালির দাদা, তাই এত রাগ ওর? আচ্ছা, তাই ও বলে সবাই মরবে। কিন্তু জ্যাঠা, শেফালির কি হলো সেদিন রাতে? তা তো আমি জানি না, তবে শুনলেই তো ছোট বাবুই ওকে খুন করেছিল। এরপর মোড়ল মশাই ও তার স্ত্রী ওই বাড়িতেই মরে পড়ে থাকে। আর তার কিছুদিন পর ছোটবাবু মানে পরিমল এই গ্রাম ছেড়ে শহরে চলে যায়। তারপর থেকেই বাড়িটা পড়েই ছিল। এই তোমরাও বাড়িতে আসার পর একে একে দুজনের মৃত্যু হলো। ওরাই সেই দুজন
যারা শেফালিকে তুলে নিয়ে গিয়েছিল আর ওর দাদা রঘুকে মেরেছিল, শেফালি ওদের দুজনকেই মেরে ফেলেছে। আর আজ তো ছোটবাবুকেও মেরে ফেললো। তার মানে কি শেফালির আত্মা মুক্তি পেয়ে গিয়েছে, কারণ ওর মৃত্যুর প্রতিশোধ নিয়ে ফেলেছে? হ্যাঁ, শেফালির আত্মা মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু তাও একটা প্রশ্ন রয়েই গেল। সুজয়ের মা এতক্ষণ চুপ ছিল, এইবার বলল, আবার কি প্রশ্ন? পরিমল যদি শেফালিকে ভালোবাসে তবে মরল কেন? আর যখন মেরেই ফেললো, তাহলে কি ও শেফালিকে ভালোবাসতো? সুজয়ের প্রশ্নটা শেষ হওয়ার সাথে সাথেই আচমকা কতগুলো কাকের ডাক ভেসে এলো। এক ঝাঁক কাকের কর্কশ ডাকে ওদের তিনজনেরই কান ঝালাপালা হয়ে যাওয়ার জোগাড়। ওরা তিনজনেই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে দেখল দূরে ফাঁকা তেঁতুল গাছের ডালের উপরে একরাশ কালো কাক বসে ডাকতে শুরু করেছে। এদিকে মাঝে মাঝেই বিদ্যুতের ঝলক খেলে যাচ্ছে। তারই আলোতে পাতাহীন গাছটাকে দেখে কি বীভৎস লাগছিল। সুজয়ের মা এই দৃশ্য দেখে বলল, বাবু, এ আবার নতুন কি বিপদ? এরপরেই গাছের ডালে বসে থাকা কাকগুলো উড়ে গিয়ে ওদের দিকেই আসতে লাগলো। অতগুলো কাককে একসাথে উড়ে আসতে দেখে মনে হলো আকাশের গায়ে কে যেন কালো চাদর বিছিয়ে দিয়েছে। সুজয় ওর মায়ের হাতটা শক্ত করে ধরে বলল, মা, ঘরে চলো। এই কথা বলে ওরা দুজনেই বাড়ির উঠোনে পৌঁছে গেল। আর তখনই শুনতে পেল সিধু জ্যাঠার চিৎকার। সিধু জ্যাঠাও ওদের পিছনে আসছিল, কিন্তু কাকেদের আক্রমণে মাটিতে পড়ে যন্ত্রণায় কুকিয়ে উঠতে লাগলো। কাকের দল সিধু জ্যাঠার মাথার উপরে ঠোকর দিতে লাগলো, পায়ের নখ দিয়ে সারা গায়ে চিরে দিতে লাগলো। এরই মধ্যে হঠাৎ সামনে থেকে শেফালি এগিয়ে যেতে লাগলো সিধু জ্যাঠার দিকে। সুজয় আর সুজয়ের মা ভয়েতে পাথর হয়ে দাঁড়িয়ে থাকলো। শেফালি আরো কাছে গিয়ে বলল, কি ভেবেছিস তোকে আমি এত সহজে ছেড়ে দেব? না 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 না, ছাড়বো না। আর কিছু বলতে পারলো না সিধু জ্যাঠা। আমাকে ছেড়ে দে মা, আমায় ক্ষমা করে দে। আমার ভুল হয়ে গিয়েছে। শেফালি, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দে। আমায় ক্ষমা করে দে মা। সিধু জ্যাঠা, তুমি ক্ষমা চাইছো কেন? কারণ শেফালির মৃত্যুর পেছনে কেবলমাত্র ওই তিনজনের নয়, আমারও হাত ছিল। আমি ওই বাবা মা মরা মেয়েটাকে আড়ালে বেঁচে দিয়েছিলাম ওই ছোট বাবুর কাছে। ছোট বাবু কখনোই শেফালিকে ভালোবাসিনি। ও শুধু শেফালির শরীরটাই চেয়েছিল। ছাড়বো না। শেফালি উবু হয়ে বসে সিধু জ্যাঠার গলার কাছটা নখ দিয়ে চিরে দিল। শেষবারের মতো সিধু জ্যাঠার চিৎকার ভেসে এলো ওদের কানে। তারপরেই ওরা দেখল কাকের দল তার ঠোঁট দিয়ে সিধু জ্যাঠার শরীরটাকে ছিঁড়ে খেতে শুরু করে দিল। ওরা দেখল মাটিতে দাঁড়িয়ে থাকা শেফালির শরীরটা এইবার ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। মানুষ কতটা নিচে নামলে এই ধরনের কাজ করতে পারে, কিন্তু অবশেষে শেফালি যে অন্যায়কারীদের শাস্তি দিতে পারল, এটাই স্বস্তির কথা। আজ হয়তো খ্যাপার মুখেও হাসি ফুটবে। হয়তো তেঁতুল গাছটাও এতদিনের অপরাধের বোঝা থেকে মুক্তি পাবে। তেঁতুল গাছটা আজও দাঁড়িয়ে আছে মাঠের প্রান্তে,
একা নিঃশব্দে। তার ডালগুলোয় কি এখনো ভেসে আসে সেই কান্নার শব্দ, নাকি রাতের আধারে কেউ এখনো ছায়া হয়ে ঘুরে বেড়ায়? সত্যি সবটা কি কেবল কল্পনা, নাকি কোনো ভয়াল বাস্তবতা? আপনি কি পারবেন চোখ বন্ধ করে হাঁটতে ওই তেঁতুল গাছটার নিচ দিয়ে? আজকের এই গল্পে যদি একটু কাঁপুনি লেগে থাকে মনের ভেতর, তাহলে পরের গল্পে প্রস্তুত থাকুন আরও গা ছমছমে অভিজ্ঞতার জন্য। মাঝরাতের গল্প চ্যানেল থেকে আমি শুভম, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে এক নতুন ভয়াল আর এক অলৌকিক কাহিনীর সঙ্গে। ততদিন ভালো থাকুন, তবে রাতে সাবধানে থাকুন, কারণ অন্ধকার সব সময় একা থাকে না।